না না No, টিক no, টিক no, টিক no, আমি বলি no. টিক না না পোস্টাল ব্যালটে সিল না, পোস্টাল ব্যালটে কাঞ্চন টিক। ভাই আপনি ওটা মেনে নিলাম আপনার টিক হলো টিকে কোনো হা ভোট আর প্রবলেম না নাই ভোটে। আমি বলি টিকে আচ্ছা, প্রবলেম হা ভোট নাই না ভোটে আচ্ছা টিক। বলি শুনি। টিকে প্রবলেম নাই হ্যাঁ। তার অভিযোগটা ধরে নিলাম যে একটা চিপায় পড়ছে কিন্তু এই মার্কা চারটাকে ভোলার কথা না কারো ওটা খুঁজে বের করবি অ্যাটলিস্ট ধানের শীষ দাঁড়িপাল্লা এইটা খুঁজে না পাওয়ার কোনো কারণ নাই তবে যে স্বচ্ছতাটা উনি চাইছিল এটা হইলে আরো ভালো হইতো কিন্তু আমি অন্য জায়গায় যাই নির্বাচন কমিশনের একটা বিষয় নিয়ে সেটা হলো আপনি দেখেন নির্বাচন কমিশন আপনি কি মনে আছে যে ছোট্ট করে একটা বলবেন। চিঠি দিয়ে বলছিল ডিসি এবং বিভাগীয় কমিশনারে যে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে পারবে না সেই চিঠির ভিত্তিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বাতিল হয়ে গেছে এবং হাইকোর্ট পর্যন্ত গড়াইছে এবং ওই চিঠিতে লেখা ছিল এই যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের উপরে যাতে প্রভাব না বিস্তার করে সেই জন্য এটা বন্ধ করা হয়েছে অথচ আমরা সবাই বলছি নীলুফার পরও বলছে যে বিশ্ববিদ্যালয় নির্বাচনে জাতীয় পর্যায়ে কোনো প্রভাব পড়ে না তাহলে এবার মনে হইতেছিল এসপি ব্যবহার হবে না আপনার নির্বাচন লোক ব্যবহার হবে না আপনি বন্ধ করলেন কার ইশারায় কেন অর্থাৎ এই যে প্রভাব পড়তো এটাকে আমি ইনডাইরেক্ট ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শেষ করতে প্রথম হবে পার্ট মনে করতেছি এবং এটা দিয়ে প্রমাণ করছে ইলেকশন কমিশন যে সে বড় দল দ্বারা প্রভাবিত এবং সে নিরপেক্ষ নয় মনি আপা একেবারে 30 সেকেন্ডে আপনি বলে দিলে আমার শেষ করতে হবে একদম 30 সেকেন্ড। দেখেন এখন যেটাই বলি না কেন ইলেকশন হয় না। আসছে দোরগোড়ায় ইলেকশন হওয়ার জন্য সরকারকে অবশ্যই যা করছে নির্বাচন কমিশন যা করছে ভোটটা যেন সঠিক হয় ভোটটা যেন আমার ভোট আমি দিব প্রত্যেকটা মানুষ ভোটার যেন বিবেকের তাড়নায় ভোট দিতে যায় এবং সাহস নিয়ে এবং সত্যিকার অর্থে জীবনের নিরাপত্তা নিয়ে যেন এবং একটা ভোটটা দিতে পারে সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু এই নির্বাচন যাতে প্রত্যাশাই হতে আমাদের পারে চাই। মানুষের প্রত্যেকটা আপনার জীবনের যতটা দাম জি, নিশ্চয়ই। এই দেশের রাষ্ট্রপ্রধানের জীবনের ঠিক ততটাই দাম আমার কাছে আমি বিদ্বেষী কিনা সেটাও কিন্তু ভোটাররা বিবেচনায় নিবে কারণ ঋণ খেলাপি ওই তো ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্ব ওগুলো তো আছি ওগুলো যদি আপনি বলেন তাহলে এগুলো নিয়ে যারা নির্বাচন করতে যায় আমি 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 বলবো তাদেরকে যারা এই ধরনের ঘটনাগুলো প্রার্থী হয়েছে অ্যাটলিস্ট তারা যাতে পাশ করতে না পারে কারণ তারা তো স্টার্টই করছে দুর্নীতি দিয়ে যে ওনার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কথা বলেন নাই ওনার ওনার ঋণ খেলাপি নিয়ে কথা বলেন নাই এবং এই সমস্ত লোক যদি দেশে বেকায়দা দেখে পাসপোর্ট নিয়ে পালায় যাবে এই গেল একটা সাইড আর দ্বিতীয় সাইড যদি ক্ষমতায় চলে যায় তাহলে কি করবে পার্লামেন্টে গিয়ে তাদের নিজ নিজ ইন্ডাস্ট্রি যেগুলোর নামে লোন আছে বলবে এগুলো সব রুগ্ন ইন্ডাস্ট্রি এগুলোর লোন মৌকুফ করে দেওয়া হোক তো এই সমস্ত লোক যদি পার্লামেন্টে যায় ভোটারদের বিবেচনায় নিতে হবে কারণ 15-16 বছর পর একটা ভোটের সুযোগ পেয়েছেন আপনারা একেবারে লিস্ট ধরে আমরা সবাই জানেন কারা ডিফল্টার কারা ব্যাংক ঋণ দেয় নাই ইত্যাদি দেখেন সুতরাং ইশতেহার হবে এইগুলা আর একটা হইলো চাঁদাবাজি আমি জানি নীলুফার কাছে কেউ চাঁদা নিতে আসে না আমার কাছেও কেউ চাঁদা নিতে আসে না আপনার কাছেও কেউ আসে নাই কিন্তু যিনি চাঁদা দেন তিনি জানেন কে নেয় যিনি চাঁদা দেন তিনি জানেন কে নেয় সে যে দলেরই হোক আমি মনে করি এগুলো এবার ইশতেহার হবে অর্থাৎ ভোট তাদেরকে দেবে না অন্তত ওই 4 কোটির কথা বলছি আর আমি যে দলেই বিলং করি না কেন আপনি যে দলেই বিলং করেন না এবং প্রতিশ্রুতি ভঙ্গ করলে বিচার হয় না আমি যদি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করি আপনি কোর্টে মামলা করবেন কিন্তু রাজনীতিবিদদের ভিতরে কোর্টে মামলা হয় না কারণ তাদের একটা লাইন আছে সুন্দর লাইন সেই লাইনটা কি জানেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই ওইটা দিয়ে কাবার করে এই জন্য কখনো জামাত বন্ধু কখনো জামাত শত্রু নো ম্যাটার এইবার আসেন আপার কতগুলো কথা আমি সমর্থন করি অস্ত্র উদ্ধার হয় নাই এবং অস্ত্র উদ্ধারণে এখনো বাজারে অস্ত্র আছে পাশাপাশি আপনি একটা লোকের বৈধ অস্ত্র জমা নিচ্ছেন বৈধ অস্ত্র জমা নেওয়ার মানে হচ্ছেই যারা সন্ত্রাস করবে তারা নিশ্চিত যে বৈধ লোকটার কাছে যার বৈধ অস্ত্র ছিল তার কাছে অস্ত্রটা নাই আপনি কিন্তু এই একটা 32টা ফ্ল্যাটের একটা বাড়িতেও যদি জানে এখানে এক ভদ্রলোক আছে যার 2জন গানম্যান আছে অথবা তার 2টা রিভলভার আছে লাইসেন্সদারি এটা যখন জমা নিয়ে নেয় তখন এই সন্ত্রাসীরা জানে যে এই বিল্ডিংটা অস্ত্রমুক্ত আপনি এই জমা নিয়ে কিন্তু আমাকে আরও বিপদের মুখে ফেলে দিচ্ছেন ইভেন আপনি যদি ভোটের চিন্তাও করেন সেক্ষেত্রে ওটাও আপনি এক ধরনের সিকিউরিটি আপনি বৈধ অস্ত্র জমা নিচ্ছেন অবৈধ অস্ত্র বাজারে থাকছে এরপর আসেন 1 লক্ষ সেনাবাহিনীর কথা বলা হয়েছে মাঠে নামবে প্লাস এরা কতখানি নিরাপত্তা দিবে কেন বলছি কথাটা আসছে কেন আমরা সম্প্রতি জানি একটা ঘটনা ঘটছে আপনার জাহাঙ্গীর গেটে বোধহয় জাহাঙ্গীর গেট বা কোনো গেটে প্রবেশ পথে ঢাকা 17-এর একজন প্রার্থী জামাতের তার নাম খালিদুজ্জামান উনি ওটার ভিতরে ঢুকতে গেছেন উনি বাধাপ্রাপ্ত হয়েছেন বৈধভাবেই তাকে বাধা দিছে সে কিছু উদ্যত্তপূর্ণ আচরণও করছে আমরা দেখেছি প্রত্যাশা করি নাই এবং সে তুলনা করছে তারেক জিয়ার সাথে যে উনিও প্রার্থী আমিও প্রার্থী মানে বিষয়টি নিলাম তারেক জিয়া যেতে পারলে আমি পারবো না কেন সেটা বলে নাই সে মিন করে তো এটা একটা বার্তা দেয় যে লেভেল প্লেইং ফিল্ড নাই আমি সে জায়গায় যাচ্ছি না আমি যাচ্ছি নিরাপত্তার জায়গাটা
ওইখানে যে ঘটনাটা ঘটছে সেটা যে বডি অন ক্যামেরায় যেটা আমি ধারণ করছিল, সেটা যখন বাইরে চলে যায় এবং সেটা যখন সোশ্যাল মিডিয়ায় আসে, তখন আমার কাছে একটা প্রশ্ন আসে যে আপনি তো নিরাপত্তার কথা বলে আমাকে ঢুকতে দিলেন না, কিন্তু আপনার বডি অন ক্যামেরার ছবি যখন চলে যায় বাইরে এবং সেটা যখন আমার সোশ্যাল মিডিয়ায় চলে আসে, তখন তো আপনার আপনার নিরাপত্তা আপনি দিতে পারতেছেন না। আপনি যখন আপনার নিরাপত্তা দিতে পারতেছেন না, আপনি যে অন্য নিরাপত্তা দিবেন, মানে আমি কিভাবে আশ্বস্ত হব এর উপরে, এটা আমার কোশ্চেন মার্ক। আরও যে ইনফরমেশন যায় নাই সেটাও তো আমরা জানি না, আমি ধরে নিলাম আর যায় নাই, কিন্তু যেতেও তো পারে। এটা আমার একটা উদ্বিগ্নর জায়গা। এইবার আসেন প্রশাসনের কাজ। আরও প্রশাসন কি ফ্যাসিজমের পক্ষে আছে না বিপক্ষে আছে? একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। আপনি জানেন আব্দুল মোমেন সাহেব, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি ঘটনার 5ই আগস্টের পরে 8.5 মাস না 8 মাস পরে দেশ থেকে বেরোইছেন। এটা উনি দাবি করেছেন, তো কিন্তু ওনার দাবিটাই তো আমি ধরবো, আমি কি ভেরিফাই করবো? না, ভেরিফাই না, এটা উনি যখন বলতেছে সেটা আমি হ্যাঁ। নিব না আমলে? না, সেটা আপনি নেন, আমি সেটা নিয়েই তো বলতেছি। জি, উনি আচ্ছা, কি বলছেন? বলেন। উনি বলছেন আমি 8 মাস পরে বের হয়ে আসলাম। কিভাবে? আমি 8 মাস পর বের হয়ে আসছি প্রশাসনের সহযোগিতায়। উনি এর ভিতরে 6 বার সিম পাল্টাইছেন, 5 বার ঘর বদল করছেন, বাসা বদল। তাহলে এই বদলটাও প্রশাসন জানতো। তো একটা সরকার ক্ষমতায়, মানে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা থাকা অবস্থায় আপনি 8 মাস যাবৎ সহযোগিতা নিয়ে যখন ফ্যাসিজমের পক্ষের লোক প্রশাসনের সহযোগিতা নিয়ে যখন বেরোয়, তারপর সে গিয়ে বাইরে বলে, তাহলে অন্য যারা বেরোইছে তার উপরে কি চাইছি? কিছু সংস্কার আমরা চাইছি, কোনো সংস্কার হয় নাই, কোনো সংস্কার কিন্তু হয় নাই। সংস্কার প্রস্তাব আকারে জুলাই সনদের ভিতরে আছে, যেটা গণভোট আকারে পাশ হইলে তারপরে সংসদের 180 দিনের মধ্যে করবে, সংসদের দয়ায় অ্যাপ্রুভাল হবে। আচ্ছা, এটা হলো সবচেয়ে একটা ব্যথার জায়গা। কেন ব্যথার জায়গা? আপনি যে নির্বাচনটা করতে একই দিনে গণভোট আর এই সংসদ নির্বাচন হইল, এটা যে কত বড় ব্লান্ডার হয়েছে, এটা তো বিএনপির দাবির মুখে আমি করতে আমি হয়েছে। আমি সেটাই তো বলতেছি। এটা যে কত বড় ব্লান্ডার হয়েছে, এটা নির্বাচনটা হয়ে যাওয়ার পরে বুঝবেন। কারণ আপনি যে নির্বাচনে যাচ্ছেন, যেটা আমি আগেও বলছি এখনো বলি, আপনি তো কনসাস লোক, আপনি কিন্তু এবারের ইশতেহার এইটা শুনেন নাই যে প্রধান নির্বাচন কমিশন ইশতেহার ঘোষণা হয়ে বলছিল যে আমি বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক ইশতেহার ঘোষণা করছি। উনি বলেননি, উনি ইশতেহার দিছেন। তাহলে উনি যে ইশতেহার দিলেন কোন সংবিধান বলে? নির্বাচন লোক চলে গেছে স্টেপ বাই স্টেপ। যখন এটা নিয়ে আলোচনা হলো, আমরা যখন বলা শুরু করলাম, তখন সেনাপ্রধান একদিন বলে দিল যে হ্যাঁ, এতগুলো চলে গেছে, এই দায় কিন্তু তার না। সে বলছে যে রাষ্ট্রের জীবন বাঁচানোর জন্য এই দায় কিন্তু সরকারের উপর চেয়ে পড়ছে। এটাও সত্যি, যত কিছুই বলেন না কেন, দায় কিন্তু সরকারের। তো 8 মাস পরে যখন গেলেন, 5টা সিম বদল করলেন, 6টা সিম বদল করলেন, 5টা বাড়ি বদল করলেন, তারপরে যেভাবেই যাক না কেন, এটা কিন্তু কতটা বিশ্বাস করব। আমি আরেকটা কথা আজকে আসে, আমি নাম বলছি না, কোনো একজন মানুষ 1-11 সময় আমলা, আপার ক্লাসের আমলার ফ্যামিলি, বুঝেন যে 1-11 সময় যে বিএনপির সাথে যারা ছিল, বড় আমলা হোক, তারা প্রত্যেকেই কট হওয়ার পথে। উনি পালিয়ে চলে গেছেন দেশ ছেড়ে। এখন ওনার মায়ের নামে মামলা, মা বৃদ্ধ, ঠিক আছে সব। আমি এই পর্যন্ত শুনেছি, আমি জানি না এই কথাটা বললে কি হবে, ওনার মাকে বোর্ডিং পাস দিয়ে সব কিছু ইমিগ্রেশন ক্রস করে বিমানে ওঠানো হয়েছে। বিমানে ওঠানো মানে কি? আপনি চলে গেছেন। বাংলাদেশে বাস করি, আমাদের জীবনের নিরাপত্তা, কিছু মানুষের জীবনের নিরাপত্তা আছে। আমি আজকে যদি আমি আমার নিজের কথা বলি, জনাব সালাউদ্দিন আহমেদ, উনি যদি আমলা না হতেন, উনি বাঁচতেন কিনা আমার সন্দেহ আছে। কথায় আছে যে উনি যখন আমলা ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিএ ছিলেন, তখন ওনার অনেক কলিগকে উনি প্রমোশন দিয়েছেন, অন্য দল জানার পরও। এটাই স্বাভাবিক, দেওয়াটা ভুল কিছু না। তারা সেই ঋণটা শোধ করেছে, তাকে জীবনটা বাঁচিয়ে দিয়েছে, কিন্তু তার জীবন থেকে 9 বছর শেষ করে দিয়েছে, কিন্তু জীবনে বেঁচে ছিল। আমি এই কথাটাও বললাম এই কারণে যে দেখেন, একটা কাকের মাংস খায় না, মানুষের মাংস খায়। রাজনীতিবিদের মাংস খায়। একটা রাজনীতিবিদ আপনার আরেকটা রাজনীতিবিদকে সেভ করছে না। গণভোটটা জামাত বলছিল যদি আগে হয় তাহলে ওইটার আলোকে নির্বাচনটা হতে পারত। এখন প্রশ্ন হচ্ছে যে এই কেন সরকার একসাথে দুইটা দিল, ফাইনালি তারটা কেন চুজ করলো? এটার কারণ হচ্ছে যে আমরা শুরুর দিকে যদি আমরা তাকাই, তাহলে আপনি দেখবেন যে রাষ্ট্রপতি অপসারণ করতে চেয়েছিল ছাত্ররা, তখন কিন্তু বড় দল থেকে বলছে, বিএনপি বলছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। যাক, তারা কি বুঝে বলছে তার বুঝ, আমার ছোট মাথায় ধরে না। কেন ধরে না? শেখ হাসিনা তো সাংবিধানিক ছিল, তাকে সরাইলে সংকট হইল না, ওনারে সরাইলে হবে। অথচ উনি কিন্তু ওই স্বৈরাচারের অংশ বা ফ্যাসিজমের পার্ট,
তাকে আমি রেখে দিলাম, গেল একটা। তাহলে কার ইচ্ছা হলো? বিএনপির ইচ্ছায়। তারপরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রশ্ন দাবি তুললো, ছাত্ররাই তুলেছে, তখন কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না। দল নিষিদ্ধ হইল না, দলের সমর্থনটাও রাখলো। কিন্তু বিএনপি নিষিদ্ধ চাইলো না কেন? চাইলো না কেন সেটা তো বললামই, সেটা তারা যে চাইলো না কেন জনগণের ইচ্ছা গেল। তাহলে ইউনূস সাহেবকে একটা মধ্যপ্রতি জায়গায় যাইতে হয়েছে। গণভোট নিয়ে ওনাকে ঠিক, তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বড় দলের সিদ্ধান্তে কাজগুলো হয়েছে, সেগুলো ভুল হয়েছে কিনা সেটা এখন বিচারের জায়গা আমাদের আসছে। এই যে গণভোটটা একই দিনে নিল, সেটা কিন্তু বড় দলের সিদ্ধান্তে, কিন্তু আলটিমেটলি যে রং হয়েছে আমার ধারণা বড় দলও এখন বোঝে আমার ধারণা। কিন্তু আপনি হয়তো ডিসক্লোজ করবেন না, কারণ হচ্ছে এই আমরা যেমন ছোট ছোট পোলাপানগুলো অনেকগুলো কথা বলছে, তখন ক্যারাকলে পড়ছি, অর্থাৎ দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে বহুকাল ধইরা মিডিয়ায় আমলা এবং বিজনেস অলিগার্ক যারা, এই তিনটা সেক্টর রাজনীতিবিদদের ব্যবহার করে। কেন? বিষয়টা হচ্ছে এই সব কিছুর ঘুরে সূত্র হইল টাকা, সব কিছুর কেন্দ্রবিন্দু ঘুরে ফিরে টাকা। এই টাকাটা কিন্তু একমাত্র বিজনেসম্যানদের কাছে, বিজনেস অলিগার্ক যাদেরকে আমরা রাজনীতিবিদদের কাছে টাকা নাই। শেষ করতে দেন। ওই যে রাজনীতিবিদ ব্যবসায়ীদের কাছে যে টাকাটা আসে, সেটা রাজনীতিবিদদের একটা অংশ দিয়ে রাজনীতিবিদদেরকে কিনে রাখে। ফলে উনি যে ব্যাংকের ডিফল্টার, সেটা রাজনীতিবিদরা যে দল ক্ষমতায় থাকে তাকে সেভ করে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? বুঝাতে পারছি, কিন্তু আপনি এত সরলীকরণ করে বলছেন। আমি যে সেটা আপনি রাজনীতিবিদদের টাকা পাবে কোথায়? আপনি তো টাকাটা দুইটা ওয়ে, চাঁদাবাজি আর যদি এইভাবে পান, এছাড়া রাস্তাটা কোথায়? নিজস্ব কিছু না, সেটা এক্সট্রাইজের যেই করুক। আপনার আয়ের উৎস কি, আপনি কিভাবে চলেন, কেউ কইছে টিউশনি করি, ইত্যাদি ইত্যাদি নানান বিষয়। এবং কোনো একটা মেয়ে, আমার নামটা মনে নাই, তাকে একবার জিজ্ঞাসাবাদ করার পর তার কাপড় নিয়ে প্রশ্ন করছিল, নতুন কাপড়। আমরা একটা নতুন কাপড় পরতে পারবো না। এটা কেন বলছি? আমি বলছি না ধোয়া তুলসী পাতা না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটা। এক নম্বর, আপনি যদি আমার ইনকাম জানতে চান, এটা ডিসক্লোজ করতে আমি বাধ্য না, এক নম্বর। কারণ আমার জায়গা আছে যেখানে এটা রাখা আছে, আপনি সেখান থেকে গিয়ে জানতে পারেন। সেই কি বলে ইনকাম ট্যাক্স অফিস, ওনার মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হইল, এবং এই মেয়াদের মধ্যে উনি একটা নির্বাচন করে যাবেন, এবং নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে যাবেন। এবং এই ঘোষণাপত্রটাকে ছিল অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটা অস্থায়ী সংবিধান। সেই মোতাবেক তারা দিলে সংসদে যাওয়ার পর তারপর আপনি গণভোট নিয়ে কথাবার্তা বলেন, টানা হাসটা করেন। আপনি আমি আজকে বলে রাখলাম তো, ইলেকশনটা হয়ে যায়, আপনি দেখবেন এই জটিলতা হবে যে ক্ষমতা কিভাবে হস্তান্তর করা হবে। ও দিবে কে? ইতিমধ্যে আসিফ নজরুল সাহেব বলে প্রধান নির্বাচন কমিশনার দিবেন না। উনি ডাইরেক্ট মানে বলে নাই, উনি অপশনগুলো বলেছে যে অপশন মোতাবেক সে দিতে পারে। হ্যাঁ, আপনি তো আপনার আপনি যে সংসদ সদস্য হইলেন, আপনি কোন আইন মোতাবেক আপনি তো একটা বৈধ লোক গিয়ে সামনে দাঁড়াবেন। হ্যাঁ, সেটা তো দাঁড়াইতে হবে তো, সেটা আপনি দাঁড়াইছেন কি? এই প্রশ্ন আসবে, দেখেন আপনি। না, সেই প্রশ্ন তো আর যদি না আসে, না অল্টারনেট তো আছে, ডেপুটি স্পিকার ওটা চ্যাপ্টার বাদ, ওটা তো বলেই দিচ্ছে। স্পিকার পদত্যাগপত্র করছে, তার ট্রেস নাই। ডেপুটি স্পিকার জেলখানার ভিতরে আছে, সে দিতে পারবে না। ওটা নিয়ে প্রথম হলে ওই জায়গাটা আসবে, আমি সেই জায়গাটা বলছি। কিভাবে সলভ করবে সেটা তাদের ব্যাপার। না, সলভ উনি একটা ওয়ে বলেছেন যে রাষ্ট্রপতি একটা, ওটা তো বইলে দিচ্ছেন, আপনি আসেন না ওই পর্যন্ত। আপনি তো ওটা তো থিওরি দিয়ে দিলেন, ব্যবহারিক প্রক্রিয়া আসেন না। আমি সেটা বলছি, থিওরিতে বলছিলাম সংস্কার করুন, ব্যবহারিক প্রক্রিয়া হয়েছে কোনো সংস্কার? আপনি সেই জায়গায় অন দা ওয়ে তো ওই যে অন দা ওয়ে তো বললামই। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমি আপনার কাছে একটু পরে আসি, একটু শুনে আসি আমাদের নীলভর চৌধুরী মনি আপা। এ যাবৎ পর্যন্ত নির্বাচন কমিশনের অবস্থান আপনি কেমন দেখছেন? আমি যদি বলি যে আমরা কিন্তু খুব দৃশ্যমান, খুব শক্ত অবস্থানে দেখছি না। ছোটোখাটো বিষয়ে বিভিন্ন, ছোটোখাটো না বলবো, যে বেশ কিছু বিষয় নিয়ে যখন দু দলকে আমরা দেখছি যে অভিযোগ পাল্টা অভিযোগ মানে দিচ্ছে, তারও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। দেখেন, নির্বাচন কমিশনকে আমি এক কথায় অথর্ব বলতে চাচ্ছিলাম না। আমি বলতে চাচ্ছিলাম যে এই সময়টায়, এই আপৎকালীন সময় নির্বাচন কমিশন ভালো ভূমিকা রাখবে, আমি আশাবাদী ছিলাম। বাট আমি নিরাশায়, আমার আশাটা নিরাশায় পরিণত হয়েছে। এই কারণে যে বড় দুইটা দল থেকেই কমপ্লেইন করা হচ্ছে। উনি কারোটা, দুইজনেরটাই শুনছে না, দুইজনেরটাই শুনে কাজ করার চেষ্টা করতো। আমি বিচার দিয়ে গেলাম, রাজাকি ভাই বিচার দিয়ে গেল, দুইজনেরটাই শুনে দুইজনের মতো শাস্তি পাওয়ার যোগ্য হলে শাস্তি দিত, দুঃখ ছিল না। শোনেন উনি কি শুনছে, ওনার প্রথম যে সমস্যাটা, প্রথম এই মুহূর্তের ওনার মেরুদণ্ডের শিরদাঁড়াটা কতটুকু কার্যকর আমার সন্দেহ আছে। কারণ এখন পর্যন্ত যখন ইলেকশন চলে আসছে দুর্গোড়ায়, তখনও সরকার খবরদারি করছে। সরকারের কিন্তু এইখানে এই মুহূর্তে কোনো রুলস থাকার কথা না। সরকার এখনো কাউরে চাকরি দিচ্ছে দেশের বাইরে,
আপনার লিখে রেখে এক ফোঁটা দিলেন শিশির মনে করে একটা জীবনের বিনিময়ে আপনি আনস্কিল একজনকে নিয়ে আরেকখানে আপনি চাকরিতে জয়েন করাই দিলেন। সরকার কাউকে কাউকে বিমানের ডাইরেক্টর বানাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে, এগুলো সরকারের এই মুহূর্তে করার কথা না। এগুলা সরকারের নিজস্ব লোকদের বিভিন্ন জায়গায় এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে। এটা হলো তার মেরুদণ্ডটা বললাম। উনি কোনো শব্দ করলেন না যে খামোশ বলা উচিত ছিল, ওনার করলেন না। উনাকে একটা দল 11 জোটের একটা দল উনাকে কমপ্লেন করলো, উত্তর না দিয়ে চিপার মধ্যে ফেলাইলেন যেখানে আমি সমস্যার সংকুল অবস্থায় আছি, আমার হাজার হাজার লাখ লাখ ভোট আমার নষ্ট হয়ে যেতে পারে। কেন আপনি এই আশঙ্কা আপনি কেন আরে করছেন? আপনি সিল মাইরে যখন ভাঁজ করবেন, সিল মাইরে তো ভাঁজ করতে হবে না, সিল মাইরে ভাঁজ করার তো একটা নিয়ম আছে। নিয়ম কি আপনি দাঁড়ায় ফু দিয়ে বাতাস করে আগে শুকাবেন নাকি? না না না, ভাঁজ করার করেন না, আপনি ফু দিয়ে বাতাস দিয়ে না না শুকাবেন না, না। প্রত্যেকটা ব্যালট পেপারে ভাঁজ করার নিয়ম আছে যে এইভাবে ভাঁজ করতে হবে। সেরকম ভাঁজ করলে তো আপনার ওই নিয়ম অনুযায়ী ভাঁজ করলে আপনার দাগ পড়বে, পড়ার কথা না। ওই নিয়ম অনুযায়ী ভাঁজ করলে দাগ পড়বে। আমি এটা আমার কথা না, সব বিশেষজ্ঞদের কথা। বিএনপির দলের নজরুল ইসলাম খান এটা চিফ আমাদের, তাদের কথা। আমি নিজে যেহেতু ভোট দেইনি, ওনারা ওটা টেস্ট করেই বলছে এই অবস্থা। আচ্ছা গেল। 2 নাম্বার হলো একটা দলের কিছু নারী নেত্রীরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ন্যাশনাল আইডি কার্ড চেয়েছে এবং বিকাশ নাম্বার চেয়েছে, নগদ নাম্বার চেয়েছে, আরেকটা জানি কি সেই নাম্বার, রকেট নাম্বার চেয়েছে। এই নাম্বারগুলা চেয়েছে। এইটার বিচার দেওয়ার পরেও কোনো রকম ডাকা হয় নাই, কোনো রকম শোকজ করা হয় নাই, কোনো রকম আলোচনা করা হয় নাই সরকারের পক্ষ থেকে। সরকার মানে নির্বাচন কমিশন। তো এই নির্বাচন কমিশন অবশ্যই আপনার সন্দেহের ঊর্ধ্বে না, যৌক্তিকতা আছে। এই যৌক্তিকতা তো নির্বাচন কমিশন কোনোভাবে উজ্জ্বল করতে পারে না, নির্বাচন কমিশন কোনোভাবে এখান থেকে স্লিপ কাটতে পারে না। তাহলে নির্বাচন কমিশনকে আমি কিভাবে বলবো সে সমালোচনার ঊর্ধ্বে না, সে কোনো একটা দলের সাথে পক্ষপাতিত্ব করছে না। অবশ্যই সে সহ আমলারা সহ অনেকেই পক্ষপাতিত্ব করছে। আবারও বলছি, একটা মেটিকুলাস ডিজাইনের জন্য। আমি মনে হয় এবার অ্যাডভোকেট আবু হানিফ রাজি কি এতে মেটিকুলাস ডিজাইনের কথা এসছে, তারপরে ব্যালট পেপারের কথা আসছে, সবকিছু নিয়ে একটু শুনি। ধরেন এবারই দেখলাম মানে 5ই আগস্টের পর থেকে মেটিকুলাস ডিজাইন এই শব্দটা চলে আসতেছে একেবারে লম্বা সময় ধরে। তারপরে মব, তারপরে ধরেন এই বানানো, ছাপানো, ব্যালট ছাপানো, সিল বানানো, সিল বানাইলে ব্যালট বানাইলে বলবেন না। তারপর আমি ওইটাই তো বলতেছি। তারপরে ধরেন কতগুলো শব্দ, গুপ্ত, সুপ্ত, তারপরে এক দলের লোক আরেক দলে ওই পরিচয় গোপন করে থাকা, এই গুপ্ত সুপ্তর মধ্যে পড়ে। এগুলা এবার প্রথম পেয়েছি, মানে এই শব্দগুলা নতুন হয়েছে। এখন যদি আপনি রাজনীতি ধরেন যে আমি কৌশল করব, আমি কৌশল করলে তো আমার কিছু করার নাই। এখন আমি যদি বলি আপনি সুপ্ত রাজনীতি করেন বা গুপ্ত রাজনীতি করেন, এটা আপনার যদি কৌশল হয়, সেটা আপনার কৌশল থাকতে পারে। আমি সেই কৌশল নিতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু আপনার কৌশল তো অপরাধ নয়, কারণ রাজনীতিতে আপনি তো উইন করবেন। যেমন আজকে মেটিকুলাস ডিজাইন যদি বলে সরকারের মেটিকুলাস ডিজাইন ছিল, রাজনীতির উদ্দেশ্য যদি ক্ষমতা যাওয়াই হয়, তাই তো হচ্ছে। এখন ক্ষমতা নিয়ে যদি মারামারি, এ তো রাজনীতি করতে গেলেই যে ক্ষমতায় যেতে হবে, সেটা হলো যারা রাজনীতি করতে তারা। কিন্তু আমরা দূর থেকে মনে করি এই যে কথা বলতেছি, এখান থেকে কেউ 2-5টা শব্দ যদি রিসিভ করে, এটাই আমাদের রাজনীতি আমরা মনে করি। যদি কেউ সিদ্ধান্তটা সরকার গ্রহণ করে, এটা আমাদের রাজনীতি, এটাও হতে পারে। আর ক্ষমতায় যাওয়াই যদি রাজনীতি হয়, তাহলে আমার কাছে মনে হয় এ যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে 85 বছর বয়সে ইউনূস সাহেব ক্ষমতায় গিয়ে দেখাই দিচ্ছে যে সে সবচেয়ে ভালো রাজনীতিবিদ। কারণ 85 বছর বয়স, হাঁটা চলার কথা না, সে ক্ষমতায় গেছে। এখন আসেন, আমি আপার কথা দ্বিমত করছি না, অ্যালফাবেটিক্যালি বলতেছেন, সেখানে অনেক ব্যাপার আছে, স্বরের পরে আকারের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি। তার অভিযোগ আমি সব আমলে নিলাম যে কারেক্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেই ব্যালটটা ছাপা হয়েছে, এখানে মাত্র 2টা মার্কাই অন্যতম, 3টা যদি ধরি, একটা লাঙ্গল, একটা দাড়িপাল্লা, একটা ধানের শীষ, শাপলাকলি একটা, হ্যাঁ শাপলাকলি। আমি নিচের থেকে আসছি কেন, বড়টাকে সব শেষে বলতে হয়। তাহলে আপনি শাপলাকলি, লাঙ্গল, তারপরে দাড়িপাল্লা আসেন, তারপরে ধানের শীষ। এই মার্কাগুলো যেখানেই থাকুক কারো ভুল হওয়ার কথা না। এখন কালি মারার পর যদি লেপটায় যায়, সেখানে একটু সতর্কতার দায়িত্ব সবাই। এটা তো যে কোনো জায়গায় যদি আপনি সিল দেন, ওইখানে ওই ব্যালটে সিল নাই, ওই ব্যাপারে হলো টিক। যাই হোক, আমি সুতরাং ওইটা লেপটানোর আবার অভিযোগ কারেক্ট। অভিযোগ কারেক্ট হলো কিভাবে আমি বলি, তার অভিযোগ তো নাই। না বলি আমি সিল নাই, ওই লেপটানোর না ব্যালটে যে টিক দিবে, রাইট, যেটা পোস্টার, হ্যাঁ হ্যাঁ পোস্টালে সিল আছে।